সুপ্রিয় শিক্ষার্থীরা আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো হাউ টু রাইট আ সামারি, কিভাবে একটি সামারি লিখতে হয় এবং সামারি লেখার একদম সহজ নিয়ম তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়ে দেব। এবং আজকের ভিডিওটি দেখার পর থেকে তোমাদের সামারি লিখতে আশা করি আর কোনো সমস্যাই হবে না। এবং নিয়মগুলো দেখানোর পরে আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে সঠিকভাবে একটি সামারি লিখতে হয়। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো আমি এখানে কিছু পয়েন্ট লিখেছি হাউ টু রাইট আ সামারি। এখানে আমি 7টি পয়েন্ট দিয়েছি। 1 নম্বর পয়েন্ট দেখো, 1 নম্বর পয়েন্ট রয়েছে রিড থরলি, অর্থাৎ যে টেক্সটটি দেয়া থাকবে, প্যাসেজটি দেয়া থাকবে, সেই প্যাসেজটি তোমাকে একদম কেয়ারফুলি সুন্দর করে লাইন বাই লাইন এটিকে থরলি পড়তে হবে। অর্থাৎ পড়ার পরে এইখান থেকে তোমার যে একটা আইডিয়া, প্রত্যেকটা প্যাসেজেই কিন্তু একটা মেসেজ থাকে, একটা আইডিয়া থাকে, সেই আইডিয়াটা তোমাকে আগে বুঝতে হবে যে প্যাসেজটা কি নিয়ে লিখেছে, কোন বিষয় নিয়ে লিখেছে। এটা কিন্তু তোমার প্রথম কাজ। এরপর দেখো আমি 2 নম্বর পয়েন্টে দিছি আইডেন্টিফাই দ্য মেইন পয়েন্টস, অর্থাৎ এই প্যাসেজ থেকে তোমাকে মেইন পয়েন্টসগুলো আইডেন্টিফাই করতে হবে, সেগুলো খুঁজে বের করতে হবে। এবং সেটা কিভাবে করবে সেটিও আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব পয়েন্টগুলো আলোচনা করার পরে। এরপর দেখো আমাদের 3 নম্বর পয়েন্টটি রয়েছে রাইট ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ যে সামারি লিখতে হবে সেই সামারিটা সম্পূর্ণই তোমার নিজের ভাষায় লিখতে হবে। সেখানে টেক্সট থেকে কোনো লাইন হুবহু কপি করা যাবে না। এটা আমি আবার বলে দিচ্ছি, টেক্সট থেকে কোনো লাইন হুবহু কপি করা যাবে না। সামারিটা সম্পূর্ণই তোমার নিজের ভাষায় লিখতে হবে। তোমাদের অনেকের একটি ধারণা আছে যে প্যাসেজের শুরু থেকে কিছু শব্দ নেব, মাঝখান থেকে কিছু শব্দ নেব এবং একদম শেষ থেকে কিছু শব্দ নিয়ে আমি একটা সামারি সাজিয়ে দেব। আসলে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এবং ভুল আইডিয়া। এভাবে লিখলে তুমি কোনো মার্কসই পাবে না। এরপর 4 নম্বরটা দেখো ইউজ ক্লিয়ার অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ। তোমাকে একদমই ক্লিয়ার কাট স্বচ্ছ ভাষায় লিখতে হবে এবং সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। ধরো তুমি যে টেক্সটের সামারিটা করবা সেখানে কিছু কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, কিন্তু তুমি সেই কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সটা ব্যবহার করতে পারবে না। তোমাকে কিন্তু এখানে সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে হবে। 5 নম্বর পয়েন্টে দেখো ইউজ ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ তুমি যে টেক্সটের সামারি করতে যাচ্ছ, যে প্যাসেজের তুমি সামারি করবে, সেখানে যদি কোনো ডিরেক্ট স্পিচের ব্যবহার থাকে তুমি সেটাকে ইনডিরেক্ট করে লেখার চেষ্টা করবে তোমার সামারিতে, যদি সেই লাইনটার দরকার হয়। এরপরে দেখো 6 নম্বরে অ্যাভয়েড পার্সোনাল অপিনিয়ন, অর্থাৎ তুমি যে সামারি করতে যাচ্ছ তোমার টেক্সটের, সেখানে তুমি তোমার কোনো পার্সোনাল মতামত রাখতে পারবে না। তো তোমার ব্যক্তিগত কোনো মতামত সেখানে থাকবে না। অর্থাৎ প্যাসেজে যে মেইন আইডিয়া দেয়া আছে সেই আইডিয়ার মধ্যেই তোমাকে থাকতে হবে। তুমি এই সামারি লেখার জন্য বাড়তি তোমার নিজের কিছু মতামত যদি ব্যবহার করো তাহলে সেটি সম্পূর্ণ ভুল হবে, তাহলে সেটি আর সামারির পর্যায়ে থাকবে না। এরপরে দেখো 7 নাম্বার রেশিও, আমি একটা অনুপাত দিয়েছি 1/3, অর্থাৎ তুমি যে সামারিটা লিখবে সেই সামারিটা হবে কি 1/3। সাপোজ ধরো তুমি যে টেক্সটটা লিখেছো, যে টেক্সটটা দেয়া আছে সেই টেক্সটে যদি 15টা লাইন থাকে তোমার সামারি হবে 5 লাইনের। যদিও এটা একদম কঠোরভাবে মানা সম্ভব হয় না, কখনো বেশি বা কম হতে পারে, সামারি লেখার স্বার্থে একটু কম বেশি হতে পারে। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি যে একটা রেশিওর কথা বলি সেটা হচ্ছে 1/3, অর্থাৎ সামারিটা হবে 1/3। এটুকু মাথায় রাখলে চলবে। এখন একেবারেই যে তোমাকে গুনে গুনে 5 লাইনের সামারি শেষ করতে হবে তা নয়, বিষয়টা আসলে একটু কম বেশি হতেই পারে, সেটা কোনো বিষয় না, কিন্তু মোটামুটি একটা ধারণা আমরা এভাবে দিয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এই 7টা পয়েন্ট। যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই 7টা পয়েন্ট দিয়ে মনে রেখে তুমি যে সামারিটা লিখবে সেটি হবে একটি দুর্দান্ত সামারি, অর্থাৎ সেখানে ভুল ধরার মতো আর কোনো ওয়ে থাকবে না। এটি একটি পূর্ণাঙ্গ সামারি লেখার নিয়ম। তো প্রিয় বন্ধুরা, এখন তোমাদেরকে আমি একটি সামারি লিখে, একটি টেক্সটে একটি সামারি লিখে আমি এখানে দেখাবো একদম প্র্যাকটিক্যাল যে কিভাবে সঠিক একটি সামারি লিখতে হয়। তো চলো, এখানে একটি টেক্সট আমি দিয়েছি, এক্সাম্পল টেক্সট। এই টেক্সট আমরা প্রথমে আমাদের দেখো 1 নাম্বার ডিরেকশনে কিন্তু বলা ছিল রিড থরলি, অর্থাৎ যে প্যাসেজটি দেয়া থাকবে সেটাকে থরলি পড়তে হবে, একদম লাইন বাই লাইন পড়তে হবে। তারপরে কিন্তু আইডেন্টিফাই দ্য মেইন পয়েন্টস, এটা কিন্তু আরেকটা বিষয়। তারপর হচ্ছে রাইট ইন ইউর ওন ওয়ার্ডস, ইউজ ক্লিয়ার অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইউজ ইনডিরেক্ট স্পিচ, অ্যাভয়েড পার্সোনাল অপিনিয়ন
এরপরে হচ্ছে রেশিও। তো দেখো প্রথমে আমরা এটাকে থরলি পড়বো, পড়ার পরে যে মেইন পয়েন্টস গুলো আছে এখান থেকে 2 নাম্বার বলেছে, সেই মেইন পয়েন্টসটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো চলো আমরা একটু প্যাসেজটা পড়ি। দেখো, ক্লাইমেট চেঞ্জ ইজ আ সিগনিফিক্যান্ট গ্লোবাল চ্যালেঞ্জ। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে একটি উল্লেখযোগ্য বৈশ্বিক চ্যালেঞ্জ। ইট রেফার্স টু লং টার্ম চেঞ্জেস ইন টেম্পারেচার, প্রিসিপিটেশন অ্যান্ড আদার অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস অন আর্থ। এটা বলতে বোঝায় কি, পৃথিবীর তাপমাত্রা, বৃষ্টিপাত এবং অন্যান্য বায়ুমণ্ডলীয় অবস্থার দীর্ঘমেয়াদী একটি পরিবর্তন। Human activities, particularly the burning of fossil fuels, deforestation and industrial process, have been major contributors to climate change. এই জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি দেখো, বিশেষ করে হিউম্যান অ্যাক্টিভিটিস, মানবীয় যে কর্মকাণ্ড আছে, বিশেষ করে কি বার্নিং অফ ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি, ডিফরেস্টেশন বন উজাড়, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এবং শিল্প কারখানার প্রক্রিয়া, have been major contributors to climate change। এগুলোই হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। এরপরে দেখো, these activities increase the concentration of greenhouse gases in the atmosphere। এই কর্মকাণ্ডগুলো বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্বকে বাড়িয়ে দেয়, লিডিং টু গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ভেরিয়াস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস। এর ফলে কি হয়, বৈশ্বিক উষ্ণায়ন হয় এবং কিছু পরিবেশগত প্রভাব পড়ে, যেমন রাইজিং সি লেভেল, সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধি, এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, চরম ভাবাপন্ন আবহাওয়া অর্থাৎ আবহাওয়ার খারাপ অবস্থা দেখা দেয়, অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, এবং এর ফলে আরেকটা কি হয়, জীব বৈচিত্র্যের ধ্বংস হয়। তো এটা কিন্তু আমরা এখান থেকে প্রভাবটা পড়লাম যে জলবায়ু পরিবর্তনের আসলে প্রভাবটা কি, ইম্প্যাক্টটা কি। এরপরের লাইনটি দেখো, অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ রিকোয়ার্স ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড সাস্টেইনেবল প্র্যাকটিস। অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রিকোয়ার্স দরকার ইন্টারন্যাশনাল কোঅপারেশন আন্তর্জাতিক সহযোগিতা, অ্যান্ড সাস্টেইনেবল প্র্যাকটিসেস এবং টেকসই অনুশীলন, টু রিডিউস গ্রিনহাউস গ্যাস ইমিশন, গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর জন্য, অ্যান্ড মিটিগেট ইটস ইফেক্ট এবং এর প্রভাবকে প্রশমিত করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা টেক্সটটা কিন্তু থরলি পড়লাম এবং এটা বোঝার চেষ্টা করলাম। এরপরে দেখো, তোমাদের জন্য আরেকটু বাড়তি কথা বলে রাখি, তোমরা টেক্সট পড়ার সময় দেখা গেছে কোনো ওয়ার্ড মিনিং তুমি সেখান থেকে জানো না, তবে সেখানে তুমি কি করবা, সেখানে তুমি একটা স্ট্র্যাটেজি বা একটা কৌশল অবলম্বন করবে। সেটি হচ্ছে কনটেক্সচুয়াল ক্লুজ। কনটেক্সচুয়াল ক্লুজ নামে একটি স্ট্র্যাটেজি আছে। ধরো তুমি এইখান থেকে এই যে প্রিসিপিটেশন ওয়ার্ডের মিনিংটা তুমি জানো না, এখন তুমি আগের এবং পরের এই যে ওয়ার্ডগুলো রয়েছে পুরো লাইনটা পড়ে তুমি একটা ধারণা দাঁড় করবে যে এই লাইনে কি বলতে চেয়েছে। এটা কি বলা হয়, মূলত কনটেক্সচুয়াল ক্লুজ। তো দেখো, 1 নাম্বার পয়েন্টটা কিন্তু আমরা পূর্ণ করেছি, অর্থাৎ রিড থরলি। এই যে রিড থরলি ছিল, এটা কিন্তু আমরা করেছি। তো এখন আমরা দেখবো এখান থেকে মেইন পয়েন্টস গুলো কি, তারপরে আমরা একটা সামারি সাজাবো। দেখো, এখানে আমি 4টা মেইন পয়েন্টস দিয়েছি। 1 নাম্বার দিয়েছি লং টার্ম ইফেক্ট, 2 নাম্বার দিয়েছি হিউম্যান অ্যাক্টিভিটিস, 3 নাম্বার দিয়েছি ইম্প্যাক্ট এবং 4 নাম্বার দিয়েছি ইন্টারন্যাশনাল কোঅপারেশন। তো এগুলো কিভাবে দিলাম, এগুলো কিন্তু একদমই সংক্ষেপে দিয়েছি আমি। লং টার্ম ইফেক্ট মানে কি, জলবায়ু পরিবর্তনের কিন্তু একটা লং টার্ম ইফেক্ট রয়েছে, যেটা আমরা প্যাসেজ থেকে পড়েছি। এরপর রয়েছে হিউম্যান অ্যাক্টিভিটিস মানে কি, এই ক্লাইমেট চেঞ্জ কিন্তু মূলত হিউম্যান অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে, মানবীয় কর্মকাণ্ড, তার জন্যই হচ্ছে। এই হিউম্যান অ্যাক্টিভিটিস কিন্তু রেসপন্সিবল, কাজে এটি একটা মেইন পয়েন্টস। আমি কিন্তু এখানে পূর্ণাঙ্গ কোনো সেন্টেন্স লিখিনি, শুধু মেইন পয়েন্টস গুলো আলোচনা করেছি। দেখো, 1 নাম্বার হচ্ছে লং টার্ম ইফেক্ট এবং 2 নম্বরে হিউম্যান অ্যাক্টিভিটিস। এরপরে 3 নাম্বার আমরা দেখে নেই ইম্প্যাক্ট, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের যে একটা ইম্প্যাক্ট রয়েছে, সেই ক্লাইমেট চেঞ্জের আসলে ইম্প্যাক্টটা কি। এই যে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, বন উজাড়ের কারণে আরো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে ইত্যাদি যে ইম্প্যাক্ট রয়েছে, সেই ইম্প্যাক্ট কিন্তু একটা মেইন পয়েন্টস। এরপর আরেকটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোঅপারেশন। এটার কি দরকার, এই যে ক্লাইমেট চেঞ্জটাকে মোকাবিলা করার জন্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কোঅপারেশন দরকার। আমরা প্যাসেজে পড়েছিলাম, দেখো এখানে এই যে অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ requires international cooperation and sustainable practices। তো এইগুলো কিন্তু
এই প্যাসেজের মেইন পয়েন্টস। এখন তোমরা সামারি লেখার সময় যে এইগুলো এভাবে লিখতে হবে তা না, তুমি এগুলো মনে মনে একটা জিনিস কল্পনা করবা প্যাসেজটা পড়ার পরে, যে এখানে মেইন পয়েন্টস কি হতে পারে এই প্যাসেজে। সেই মেইন পয়েন্টসগুলো আগে আইডেন্টিফাই করার পরে মনে মনে তারপরে তুমি একটা সামারি সাজিয়ে দেবে। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে মেইন পয়েন্টসগুলো লিখে তারপরে দিলাম যে কিভাবে আইডেন্টিফাই করবে। তো এরপরে দেখো এখন আমরা একটা সামারি সাজাবো। Climate change driven by human activities like burning fossil fuels and deforestation is a major global issue. দেখো আমি কিন্তু কোনো লাইন টেক্সট থেকে হুবহু কপি করিনি, কিন্তু টেক্সটে আমার যে ধারণা দেওয়া হয়েছে ক্লাইমেট চেঞ্জ, আমি কিন্তু সেই ধারণার মধ্যেই রয়েছি। ক্লাইমেট চেঞ্জ ড্রাইভেন বাই হিউম্যান অ্যাক্টিভিটিস, এর জন্য দায়ী কারা? হিউম্যান অ্যাক্টিভিটিস। এবং সে কাজগুলো কি? বার্নিং ফসিল ফুয়েলস এন্ড ডিফরেস্টেশন ইজ আ মেজর গ্লোবাল ইস্যু। অর্থাৎ দেখো এখানে কতগুলো লাইন কিন্তু আমি এই দুইটা লাইনের মধ্যে রয়েছে নিয়ে এসেছি। দেখো এই যে গ্লোবাল চেঞ্জ ছিল, কি ছিল? লং টার্ম ইফেক্ট ছিল, এবং এর জন্য দায়ী ছিল কি? যে হিউম্যান অ্যাক্টিভিটিস, পার্টিকুলারলি বার্নিং অফ ফসিল ফুয়েলস, ডিফরেস্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। এই ধরনের অনেক কথাবার্তা কিন্তু ছিল। সেগুলোকে আমি কিভাবে, দেখো দুইটা লাইনও কিন্তু আমার লাগেনি, এখানে নিয়ে এসেছি। Climate change driven by human activities like burning fossil fuels and deforestation is a major global issue. It results in global warming and environmental impact like rising sea levels and extreme weather. অর্থাৎ এর প্রভাবে কি হচ্ছে? আমাদের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং আবহাওয়ার চরম ভাবাপন্ন অবস্থা হচ্ছে, অর্থাৎ আবহাওয়া খারাপ হচ্ছে। International cooperation and sustainable efforts are needed to address climate change and lower greenhouse gas emission. এটাকে মোকাবিলা করার জন্য আমাদের কি আন্তর্জাতিক সহযোগিতা দরকার, যাতে করে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে পারি এবং গ্রিনহাউস গ্যাসের নির্গমনটা কমিয়ে আনতে পারি। তো দেখো আমার সামারির মেইন আইডিয়া কিন্তু আমি এই মূল প্যাসেজ থেকেই নিয়েছি। আমি কিন্তু এখানে মন গড়া কোনো কথাবার্তা কিন্তু লিখিনি। তো আশা করি সামারি লেখার টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এই টেকনিক অ্যাপ্লাই করে সামারি লেখো তাহলে সেই সামারিতে আশা করি কেউ ভুল ধরতে পারবে না। আর যদি মন গড়া লেখো তোমরা, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। অনেকেই বলে যে মাত্র 2-3টা পয়েন্ট দিয়ে তুমি একটি সামারি লিখতে পারবে। আসলে সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই, তোমাকে একটু কষ্ট তো করতেই হবে। কাজেই এটি একটি পূর্ণাঙ্গ সামারি লেখার নিয়ম, এবং এই টেকনিকটা অ্যাপ্লাই করলে তোমাদের সামারিটা 100% সঠিক হবে। তো তোমাদের জন্য শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।